খুব খুঁতখুঁতুনির মধ্যে মানে আমি একটা খুব যাকে বলা একটা আছি এবং সমস্ত যে ঋতুগুলো আমি দেখতে চাইছি। আমি শীতে গিয়ে ওখানে থেকেছি আমি এবং চন্দ্রভাগার ওই মেলা আমি দেখেছি যে সেখানে কিভাবে মানুষ আসেন এবং চন্দ্রভাগা এখন আর নেই, বুঝে গেছে, একটা কুণ্ড মাত্র চন্দ্রভাগা। এবং সমস্ত ঋতুগুলোকে আমি দেখতে চাইছি এবং আশেপাশে বললাম না ওই বরাহী মন্দির বা একটি মন্দির আছে, সেই বরাহীকে ওরা বলছে যে বরাহী মন্দিরে বরাহী দেবী আছেন, তিনি ভীষণ দর্শনা, তার পেটে একটা এত বড় নাকি হিরে ছিল, সেটা নাকি ব্রিটিশ সরকার তুলে নিয়ে গেছে। সেই বরাহী মন্দিরে আশ্চর্য আপনার গত আছে এবং আশ্চর্য সব মিথুন মূর্তি আছে বরাহী মন্দিরে এবং তারা অনেক বেশি অটুট এবং ওরা বলছেন যে বরাহী মন্দির এবং কোণার্কের মন্দির প্রায় সমবয়সী। আমি জাহানিয়া পীর বলে একটা জায়গায় গেছি, অস্তরঙ্গ বন্দর পুরনো, সে অদ্ভুত অদ্ভুত। আমি এগুলো সমস্ত লিঙ্ক করা হচ্ছে এবং আমি মানে একেবারে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ কারোর উপর নির্ভর করে না, কে নির্ভর করবো, আমি চিনিও না কাউকে। আমি গিয়ে সেখানে ওড়িয়া বন্ধুদের করেছি, তারা আমায় ফোন করে এখন দাদা কবে আসবে। তো আমার আমি এইভাবে কাজটা করছি পাগলের মতো এই কাজটা যখন। আচ্ছা, পাশাপাশি অন্যান্য লেখাও চলছে? হ্যাঁ চলছে, অন্যান্য লেখা চলছে। আচ্ছা, এবারে কতক্ষণ করে লেখেন আপনি দিনে? প্রতিদিন তো নিশ্চয়ই লেখেন? প্রতিদিন, যখন লেখার জন্যই প্রায় জীবনটা দিয়েছেন। আমি সকালবেলাতে খুব ভোরবেলায় উঠি, দিনটাকে দেখতে ভাল লাগে আমার। আর কোথায় থাকেন আপনি? আমি ব্রহ্মপুর বলে একটা জায়গায় থাকি, সেটা প্রায় সেখানে 20 বছর হয়ে গেল। সেখানে মূলত মুসলমান কৃষকের জমি হিন্দু প্রমোটাররা নিয়েছেন এবং হিন্দুরা আস্তে আস্তে বেড়ে যাচ্ছেন সেখানে। মূলত মুসলমান কৃষকরা থাকতেন সেখানে, ফুল চাষ হতো খুব সেখানে। আমি কত দূরে এখান থেকে ধরুন, এখন সূর্য সেন স্টেশন হওয়াতে খুব সুবিধা হয়েছে, একটা সময় তো আফ্রিকায় ছিল প্রায়। আমি যখন সেখানে ফ্ল্যাট কিনি আজ থেকে প্রায় 25-26 বছর আগে, তখন একটা দোকান ছিল, কোনো বাজার নেই, কিচ্ছু নেই, একটা অদ্ভুত মাঠের মধ্যে ফুল ক্ষেতের মধ্যে হাউজিং হয়েছে, সেখানে আমি ফ্ল্যাটটা কিনি আর কি। তো ফ্ল্যাট মানে আমি কিনি মানে আমার স্ত্রী কেনেন অফিস থেকে ধার করে, একটা 500 স্কয়ার ফিটের ফ্ল্যাট। তো আমি এরকম বললাম সকালবেলা উঠি এবং আমার ভেতরে না তখন মনে হয় আমাকে ওই সাদা পাতাগুলো চ্যালেঞ্জ করে যে পারবি পারবি। আর আমার মধ্যে যে একটা খ্যাপা ষাঁড়ের গো আছে, আমার তখন মনে হয় পারতেই হবে, আমাকে পারতেই হবে। যেভাবে পুরুষ বা নারী যৌন আশ্লেষে জড়িত হয়, যারা আমি মদ্যপান করি না, কিন্তু যারা মদ্যপান করেন আমি দেখেছি কিভাবে ডিকেন্টার বা পেগের প্রতি তারা ধীরে ধীরে ডিকেন্টার এবং পেগের সঙ্গে তাদের যে সম্পর্ক তৈরি হয় একটা, প্রায় যৌন আশ্লেষ। এই কাগজের সঙ্গে আমার সম্পর্ক অনেকটাই চ্যালেঞ্জের মতো। মানে বহুদিন যৌন অভ্যাসে না থাকলে যেমন মনে হয় আমি কি পারবো, আর কি পারবো। একজন ক্রিকেটারের যেমন মনে হয় আমি কি আর স্ট্রোক লাগাতে পারবো, একজন বড় ম্যাস্ট্রো যিনি বাজান তার মনে হয় আমি কি আর পারবো আজকে দরবারি কানাড়া সেভাবে শোনাতে। এভাবেই আমার মনে হয় এবং রোজ নিজেকে ভাঙার চেষ্টা করি, রোজ। ধরুন এই উপন্যাসটা লিখেছি, এই উপন্যাসটা কানু সান্যালকে নিয়ে দেখছিলাম। হ্যাঁ, কিন্তু কানু সান্যালও নয়, মায়াকোভস্কি এবং জীবনানন্দ এসে কানুকে ইন্সপায়ার্ড করছেন যে সুইসাইড করো, সুইসাইড করাটাই তোমার কাজ। জীবনানন্দ তাকে দৌড়িয়ে গিয়ে দিচ্ছেন কানু সান্যালকে। মায়াকোভস্কি নক্ষত্র খচিত রিভলভার, এবং বোধহয় এইখানেই সেটি হাতি আসছে। মানে কানুবাবুর জীবনের একটা ছোট জীবন তো পাওয়া যায় না, একটা হাতিতে বাড়ি ভেঙে দিয়েছিল এবং উনি ওনার লোকজন দিয়ে হাতিকে পিটিয়ে মেরে ফেলেছিলেন। এখন এই হাতিটা যদি আসে তৈরি হচ্ছে 1 মে 1969, সেদিন হাতিটা এসে সেই তীরবিদ্ধ রক্তাক্ত হাতিটি এসে ক্ষমা চাইছে মনুমেন্টের কাছে যে আমাকে ক্ষমা করো। আর কানুবাবু ভাবছেন এ কি সাম্রাজ্যবাদী শক্তি কি হাতি লেলিয়ে দিল নাকি চিড়িয়াখানা থেকে হাতি বেরিয়ে এলো। উনি বলছেন আমি কেন তোমায় ক্ষমা করবো, আমরাই তো তোমায় মেরেছি। উনি বলছেন না ক্ষমা করো, ক্ষমার থেকে বড় পৃথিবীতে কিছু নেই। আমি এইসব কথা লেখার চেষ্টা করেছি। আমি জানি না, যেমন এই মৃত্যু কুসুমে আছে চে গেভেরা এবং যীশু খ্রিস্টের মধ্যে একটা দীর্ঘ সংলাপ। চে এবং যীশু দুজনেই প্যালেস্টাইনে যাচ্ছেন এবং ভয়ঙ্কর ভাবে সেখানে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হচ্ছে এবং সেখানে রাষ্ট্র কি, মিলিটারি কি, কেন শোষণ এবং শেষ পর্যন্ত কি হিংসাকে দিয়ে কি হিংসাকে রোধ করা যায়, এ নিয়ে নানা প্রশ্ন আছে। আমি এগুলো একা একা ভাবি, এই একা একা নির্জনে মৃত্যুর মতো প্রায়। এবং সেইগুলো। আচ্ছা কিন্নর, একটু আগে আপনি বললেন যে আপনি নিজেকে কিন্তু খুব জনপ্রিয় লেখক ভাবেন না। না, ভাবেন না। আচ্ছা, ভাবি না। এই যে এত লিখছেন, গভীর লেখা লিখছেন, চিন্তার লেখা লিখছেন, এত রিসার্চ ওরিয়েন্টেড লেখা, জনপ্রিয় লেখাকে আপনি ইচ্ছা করলে লিখতে পারতেন না? পারতেন, তাহলে ইচ্ছে করে লেখেননি?
কিন্তু আপনি লেখার উপরই নির্ভর করে আছেন। আসলে আমার কেন জানি না মনে হয়, ধরুন জীবনে কি থাকে, কুছ লম্হে কুছ ইয়াদে, কিছু মুহূর্ত, কিছু স্মৃতি। ধরুন আমাদের জীবনে এত আছে, এত কিছু দেখেছি, হঠাৎ কখনো কখনো মনে পড়ে যে ভীমসেন যোশী একদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অসাধারণ তান করছিলেন, হ্যাঁ। বা নিখিল বন্দ্যোপাধ্যায় নেভরিতে বাজাচ্ছিলেন কোথাও। আমি গান খুব শুনি, মানে রাগ সঙ্গীত, আচ্ছা। আমি গানের মধ্যে থাকার চেষ্টা করি। কেন একজন এবং রাগ সঙ্গীত, রাগ সঙ্গীত আমি ব্যান্ডও শুনি, আচ্ছা, এই নয় যে শুনি না, কোনো ছুঁচিবাই আমার নেই। এবং বাংলা আধুনিক গান শুনি, হিন্দি শুনি, মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশ, তালাত মাহমুদ, গীতা দত্ত। ওই রকম মহিলার গলায় ওরকম মৃত্যু এবং যৌনতা গীতা দত্তের গলায় এ তো নেই, নেই। কার গলায় একই সঙ্গে মৃত্যু এবং যৌনতা। তো ফলে আমি আমি ওই গানের মধ্যে থাকতে থাকতে হয়তো একটা রান্না করলাম, ছোট রান্না কিছু, বাড়িতে আমার স্ত্রী চলে গেছেন অফিসে, মেয়ে কলেজে পড়ায়, এখন পড়াতে চলে গেছে, নির্জন, হয়তো একটা পাখি এসে বসেছে গাছের ডালে, আমার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়, কোথাও কোথাও একটা মৃত্যু, আমার কখনো কখনো সুইসাইডও করতে ইচ্ছে করে। তারপর ভাবি যে আচ্ছা থাক, আজকের দিনটা আজকে দিনটা বাঁচি, কালকে দেখা যাবে, কালকে দেখা রান্না করি বরং, রান্না করি বরঞ্চ একটা ছোট করে খাই, এরকম আর কি। এইভাবে জীবন। আর আমি খুব আড্ডা দেওয়া, মানে দেখবেন না সাহিত্য সমাবেশ, কফি হাউস, দেখাই যায় না। তার মানে অনেকক্ষণ নিজের সঙ্গে থাকে, হ্যাঁ, নিজের সঙ্গে থাকে, নিজের মুগ্ধতার মধ্যে ডুবে, মানে বিভিন্ন এর ক্ষেত্রে যে সম্পৃক্ততা, কখনো সঙ্গীত, কখনো ছবি, কখনো পড়া, অর্থাৎ সময়টা এমন ভাবে ব্যয় করেন যাতে লেখক হিসেবে আপনি ঋদ্ধ হচ্ছেন। আমার তো মনে হয়, তাই না? আমার তো মনে হয়, চেষ্টা করে, আমি জানি না সেটা কি পারছি। সিনেমা আমি খুব দেখি, অনেক বই তো লিখেছেন, প্রায় 80টার উপর বই। 80টার উপর বই, হ্যাঁ। এবং কোনো বড় বড় প্রতিষ্ঠানে তো আমার লেখা বেরোয়নি, আমিও লিখিনি, তারা আমায় লিখতে বলেছিল, এই নয় যে লিখতে বলেছে, আই রিফিউজড। তো এই লেখাগুলোর কি আপনি সারা বছরে হোক বা মাঝে মধ্যে হোক, একটা, আমি কেন জিজ্ঞেস করছি পরে বলছি, একটা সমবেত রয়্যালটি পান? হ্যাঁ, আমার দেশ পাবলিশিং আমি বলি, আমার মূল প্রকাশক, চমৎকার তারা, এবং তারা একেবারে গুছিয়ে আমাকে রয়্যালটি দেন। আমার টাকা পয়সা খুব কেউ মারেনি। মিত্র ঘোষ চমৎকার রয়্যালটি দেন, প্রতিক্ষণ আছেন, শৈবা প্রকাশন ছিলেন, এই যারা। সেটা বেঁচে থাকার পক্ষে যথেষ্ট না, না তা নয়, বেঁচে থাকার পক্ষে যথেষ্ট না। আপনার স্ত্রী যদি রোজগার না করতে, কষ্ট হতো, কষ্ট হতো, আরো কষ্ট হতো, অনেক কষ্ট হতো। তবে আমি নিজেকে না খুব মিনিমামে চালানোর চেষ্টা করি, খুব বাহুল্য, একেবারে বাহুল্য বর্জিত। এই যে জামা কাপড় সবটাই মানে প্রায় উপহার পাওয়া, এনে দেয়, এই বিষয়ে আমাকে দিতে হয় খায়টা খায়টা, কিন্তু আমাকে এনে দেয়। ছাতা, এইখানে আমরা একটু থাকছি, ছাতা বলে আমরা থামছি। উপহারের লিস্ট হয়তো পরে শুনবো, কি উপহার কিন্নর পান তার বন্ধু বা বান্ধবীদের কাছ থেকে এবং স্ত্রী। আমরা থামছি একটি সামান্য ছোট্ট বিরতি নেওয়ার জন্য। সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে আছেন আজকে কিন্নর রায়।